মনোমিয়ার স্মরণ সভায় যে আমি সিএসসির অপোজিটে রেসকোর্সের ভিতরে ঢুকতেই মানে একটা বড় চাদর বিছিয়ে দিয়ে চারকোনা চারজনকে দাঁড় করিয়ে দিয়েছি, আর ওইখানে ওই রক্তপ্লাবন সংকলনটা ওইটা প্রায় 10,000 কপি নিয়ে গেছি। 10,000 কপি তো নিয়ে যাওয়ার পরে আমি খালি ওদের বলছি যে যারা ধরবে তারা সবাই নিয়ে যাবে দেখবা, এবং 8 আনা পয়সা তারা বলবেন যে এই চাদরে ফেলা। তো 8 আনা করে সবাই এরকম নিয়ে চলে যায়, তাতে শেষ পর্যন্ত দেখা যায় যে 8,500 কপি চলে গেছে, আর বাকিটা আমরা নিয়ে চলে আসি। এই যে তখন মানে এই যে সময়টা, এই সময়টায় তখন তো অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা দেশ মানে থরথর করে কাঁপছে। মানে এই সময়তে এই যে টাকাটা পেয়েছি, তখন তো টাকারও অভাব, মানে বাড়ির সাথে যোগাযোগ নেই, টাকাটা তো এই যে টাকাটা পেয়েছি, এই টাকাটা ওই ছাত্রদের ভিতরেও দিয়েছি, আমার নিজের কাছে থেকেছে, এবং সেই টাকা এরপরে এই স্বাধীনতা তোমাদের জীবনের দাম আর একটা ইয়ে না, এটা না, বিক্ষুব্ধ বাংলা, মায়ের কণ্ঠস্বর, এইগুলো বের করি। এটা 70-এর মধ্যে, কিন্তু 70-এর মধ্যে, এবং সেগুলো ওই রকম আওয়ামী লীগের যে সবাই হোক না কেন, আমি একেবারে আমি যাই, কিন্তু আমার ওই লোকজন ওরা এইগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এতে করে আমাদের অনেক টাকা পয়সা। তো ওদের বললাম যে তোমরা খালি দাঁড়িয়ে থাকবে, এই জন্য না, এটা তোমাদের আমার কথায় যে দাঁড়িয়ে থাকবে না, তোমাদেরকে আমি টাকা পয়সাও দেবো। তো ওরা খুব খুশি। আর ওই সময় তো টাকা পয়সা ছাত্ররা পেলে অনেক সেই যে যেটা আমি বললাম রক্তপ্লাবন দিয়ে যে টাকা আসছে, সেই টাকা এত টাকা ভাবাই যায় না। আর তখন আমরা মানে আমাদের হলে মাসিক 40-50 টাকা দিলে আমাদের সারা মাসে থাকার ব্যবস্থা আছে। তো যাই হোক, এইভাবে এই সংগঠনটা করি। এরপরে মুক্তিযুদ্ধ করে এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার যখন আসি বিশ্ববিদ্যালয় ওই হলে উঠি, এবং সেখানে তখন এই সংগঠনটা ওই মনিরুজ্জামান সাহেব, আহমদ শরীফ সাহেব, কবি সুফিয়া কামাল, এনাদের সাথে কবি আব্দুল কাদিরও তখন ছিলেন, এবং এদের সাথে যোগাযোগ করে আবার এই সংগঠনটাকে আরো একটু বড় স্তরে করে মনিরুজ্জামানকে প্রথম সভাপতি করি, আর আমি সাধারণ সম্পাদক। সেটার নাম কি হয়? বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ। অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান সভাপতি, সাধারণ সম্পাদক আপনি। পরবর্তীতে মনিরুজ্জামান সাহেব বলেন যে খালিদ সাহেব সভাপতি অলংকার হিসাবে আপনি আমাকে রাখছেন, আমার দরকার কি, আপনি সভাপতি হন। তা আমি তখন স্যারকে বললাম যে স্যার আপনি থাকলে তো অসুবিধা নেই। তো উনি আরও কয়েক মাস থাকলেন, থাকার পরে শেষে বলেন না, আপনি সভাপতি হন, ভালো হয়। আমি ডক্টর আহমদ শরীফ যে ওরকম আছে, আমি ওই রকম থাকবো, আমি তো কোনো সার্ভিস দিচ্ছি না, উপদেশ। আমি ওই তখন সুফিয়া কামালের কাছে গেছি, কবি সুফিয়া কামাল সত্যিকার অর্থে আমাকে এইসব দেখে আমার কার্যক্রম দেখে, সংকলন দেখে এত খুশি, এবং আমাকে একেবারে সুফিয়া কামাল তখন কি 32 নম্বরের ওই বাড়িতে, হ্যাঁ। এবং উনি আমাকে খুব স্নেহ করতেন, এবং আমাকে বলতেন যে তুমি এইভাবে অগ্রসর হইতে থাকো। তা বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদে করে তারপরে তো আরও অনেক সংকলন বের করি। যুদ্ধ নয় শান্তি চাই, বিপ্লবের চেতনায় অগ্নিজলে, এরপরে তো আমার কবিতার বই পরপর। আপনার এই পর্যন্ত কতগুলো বই প্রকাশিত হয়েছে? 18টা কবিতার বই, আর এখনো 10টা রেডি আছে। আর এই যে এবারে মানে আমি অস্ট্রেলিয়ায় থাকলাম, সেই অস্ট্রেলিয়ায় প্রায় 100 থেকে 150 কবিতা হয়েছে। সেই কবিতাগুলো মানে আপনার 10টা-11টা বইয়ের কবিতা আপনার কাছে এখনো আছে, আর এ পর্যন্ত প্রকাশিত হয়েছে 18টা কবিতা বই। মোট বই হয়েছে অন্যান্য এই শেরে বাংলার উপরে বা আরো বিভিন্ন, তাতে 31টা বই হয়েছে। টোটাল বইয়ের সংখ্যা 31। একসময় জানতাম
বা আমরা দেখেছি যে আপনি শেরে বাংলা স্মৃতি সংসদের সভাপতি ছিলেন এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তো আপনার যে তিন নেতার মাজার যেটা যাকে বলে, এখানেও দায়িত্ব আপনার অনেক দায়িত্ব পালন করতে হবে সব সময়। এখন সে দায়িত্বটা কি আপনি আছে না ছেড়ে দিয়েছেন? এখন আমি সভাপতি আছি। আমার প্রথম যখন শেরে বাংলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করি তখন মইনুল হোসেন সভাপতি, ব্যারিস্টার মইনুল হোসেনের থেকে উনি হঠাৎ একটা এই যে শেরে বাংলা সোহরাওয়ার্দীর মাজারে যে স্মৃতিসৌধ করে, সেই স্মৃতিসৌধের মধ্যে তো আবার নাজিমউদ্দিনের কবর আছে। এই নাজিমউদ্দিনের কবরের ব্যাপারে আমরা প্রতিবাদ করতে লাগলাম, এইটা উনি পছন্দ করলেন। উনি তখন রিজাইন দিলেন। পরে আমি এই চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন জাহাঙ্গীরনগরে এবং খুব জাদ্রেল ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সমকক্ষ মানুষ তিনি, তো তিনি তাকে সভাপতি করা। যখন তাকে সভাপতি করা হইল আর আমি জেনারেল সেক্রেটারি, তখন এই সংগঠন সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। এরপরে উনি মারা যাওয়ার পরে আমরা সৈয়দ মর্তুজা আলী সিলেটের, ওনাকে, তো উনি 1 বছরের মতো সভাপতি ছিলেন। এরপরে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনকে সভাপতিত্ব করা হয়। তারপরে সওগাত সম্পাদক নাসিরউদ্দিন সাহেব যখন মারা যান তখন আতাউর রহমান খানকে সভাপতি। আতাউর রহমান খান ওই যিনি ওই সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী ছিলেন। এই আতাউর রহমান খান সভাপতি এবং এই সময় কবি সুফিয়া কামাল সভাপতি। তো এক সময় এই কিছুদিনের জন্য কবি সুফিয়া কামাল সভাপতির দায়িত্ব পালন করছেন। এরপরে যখন আমরা মানে দেশ স্বাধীনের পরে এই ডক্টর মতিন চৌধুরী, আব্দুল ভাইস চ্যান্সেলর ছিলেন, তো উনি বঙ্গবন্ধু সম্পর্কে কয়েকটা মন্তব্য করলেন। সর্বপ্রথম মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এবং সেইটা এই পপুলারাইজ করেন মতিন চৌধুরী। তখন মতিন চৌধুরী আমার সরাসরি শিক্ষক ছিলেন। তখন কি বঙ্গবন্ধু পরিষদ কি গঠন হয়েছিল? না, আমি সেইটাই বলতেছি। তো আমি ওনাকে বললাম যে আমি তো শেরে বাংলা স্মৃতি সংসদের জেনারেল সেক্রেটারি, স্যার আমি আপনি বারবার বলতেছেন যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তো আমরা বঙ্গবন্ধুর উপর একটা সংগঠন করি, যে সংগঠন দিয়ে আওয়ামী লীগ, মহিলা লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর কথা তো বলবেই, কিন্তু কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ এরা নিরপেক্ষভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরে, সেই জন্য এই সংগঠন করি। তখন উনি বলেন তাই আমার বাসায় তুমি মিটিংটা করো। তো মিটিং ডাকলাম। প্রথম মিটিংয়ে 35 কি 36 জন উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে সদস্য করে মানে প্রথম কিন্তু আহ্বায়ক আমি মানে মিটিংটা ডাকলাম। তারপরে ওনাকে বললাম যে না, আমি আর আহ্বায়ক থাকছি না, আপনি আহ্বায়ক হন। আমাকে উনি বলেন তাই তুমি যুগ্ম হবে। তারপরে 2-3টে সভা আমার স্বাক্ষরে এই সবাইকে ডাকি। তো নীলিমা ইব্রাহিম এক সময় ওনাকে দাওয়াত দিতে গেছি, তখন উনি বললেন যে এই বঙ্গবন্ধু স্মৃতি সংসদ করবেন না, বঙ্গবন্ধু সংসদ অথবা বঙ্গবন্ধু পরিষদ। হ্যাঁ, তখন আমরা এই মিটিংয়ে উত্থাপন করি। নীলিমা ইব্রাহিমও সেই মিটিংয়ে ছিলেন। এটা কত সালে? এটা ওই তো মানে বঙ্গবন্ধু মারা যাওয়ার 1 বছরের মধ্যে, বঙ্গবন্ধুকে মেরে ফেলার 1 বছরের মধ্যে, অর্থাৎ 76-77 শেষ দিকে। হ্যাঁ, যখন বঙ্গবন্ধুর নাম ইত্তেফাকেও লেখে না বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান লেখে। এটা মোটামুটি পাবলিকের কাছে এটা ফেসে আসে 78 সালের দিকে বঙ্গবন্ধু, না 77-78, হ্যাঁ 78-এর দিকে ফেসে আসে বেশি করে আসে, এবং তখন এটা বুদ্ধিজীবীদের সংগঠন হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করে। এরপরে কিছু কিছু রাজনৈতিক লোক মতিন চৌধুরীর সাথে যাদের ভালো সম্পর্ক তারা ঢুকে গেল। তা আমি বললাম, আমি মিটিংয়ে বললাম যে আমাদের কথা ছিল যে আমরা কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ, নিরপেক্ষ লোক যারা, আর আমার নিরপেক্ষভাবে আমরা তুলে ধরবো।
তখন মতিন চৌধুরী সাহেব বললেন যে নিরপেক্ষভাবে তুলবো, কিন্তু এরা থাকুক না, থাকতে আপত্তি কিসে। তখন আমি আর না করলাম না। এরপরে ওনাকে সভাপতি করা হইল, সেক্রেটারি তখন সেক্রেটারি আমরা খন্দকার মোহাম্মদ ইলিয়াসকে করলাম না, আরেকজন ছিল না না না, সে দাঁড়ি কাছেও ছিল না, আরেকজন ছিল ওই না না না, শওকত আনোয়ার নামে একটা ছেলে ছিল, একজন সাংবাদিক। তা ওরে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হইল আর আমাকে দায়িত্ব দেওয়া হইল। তো শেষ পর্যন্ত সেও টিকলো না, আমি দায়িত্ব পালন করতে লাগলাম। এরপরে এস এ মালিকের কথা যখন আসছে, এস এ মালিকের নাম আসছে অনেক পরে, অনেক পরে, 80 দশকের পরে। হ্যাঁ 80 দশক, আর না 80 দশকের মাঝামাঝি। হ্যাঁ ওই 80 মানে 80 পরে, 80 পরে মানে ওই দশকের মাঝামাঝি, 82 83 84। এবং উনি আসার পরে উনি যখন ওনাকে যখন সেক্রেটারি করা হইল, তখন সুফিয়া কামাল সম্ভবত সভাপতি। হ্যাঁ সুফিয়া কামাল, মানে তখন উনি আর কোনো নির্বাচন দেন না, উনি আসার পরে নির্বাচন দেন না। তখন আমি বললাম যে তাইলে আর এই সংগঠন থেকে কোনো লাভ নেই, আমি এটা এত কষ্ট করে দাঁড় করালাম, আর আপনি এখন পরবর্তীতে এক সময় এই বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মিটিং হইতেছে প্রেস ক্লাবে। তা আমি সেখানে মালিক ভাইকে বললাম, মালিক ভাই আমি এটা কবিতা করবো, তিনি আমাকে কবিতা পড়তে দিলেন না। তখন আমি বললাম ঠিক আছে, আপনি আপনার মতো চালাতে থাকেন, আমি আর নাই। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোক্তা আপনি, প্রতিষ্ঠাতা আপনি বলা যায়, আর আপনি কবিতা পড়তে চাইলেন, তা মালিক সাহেব জানতেন না? ডক্টর মালিক জানতেন না যে আপনি এই যে জানতেন? সে একেবারে একচেটিয়াভাবে বঙ্গবন্ধু পরিষদ নিজে, সেই জন্য তো আজকে বঙ্গবন্ধু পরিষদের অস্তিত্ব বিলীনের পথে, সঠিক কথা। এবং রাজনীতির অঙ্গনের লোক যখন এই সংগঠনে ঢোকে, কবির গেছে, তখন কিন্তু এই সংগঠনের গতি হারাতে শুরু করে। আর কবির চৌধুরী যখন সভাপতি ছিলেন তখনও এটার একটা গুরুত্ব বেশি ছিল, কিন্তু মালিক সাহেব এখন ওনার ইচ্ছার মতো যা খুশি তাই করেন। তা আমি বলছি যে এভাবে তো হয় না। এখন কে আছেন সভাপতি? এখন কে আছেন তাও আমি জানি না, এখন কে আছেন তা জানি না। ইতিহাসের আরেক বাঁকে আপনাকে নিয়ে যাচ্ছে। জাতীয় কবিতা পরিষদ বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই জাতীয় কবিতা পরিষদের সঙ্গে জড়িত। যদিও এটা জাতীয় কবিতা পরিষদ, কিন্তু এর ভিতর দিয়ে একটা ইতিহাসের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তো এই জাতীয় কবিতা পরিষদের জন্মের সম্পর্কে কি আপনি কিছু জানেন? জন্ম সম্পর্কে কিছু সংখ্যক কবি সাহিত্যিক মিলে তারা প্রথম আরম্ভ করে। আমি গেছি, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমি আমার কারণে একটা স্রোতধারা সৃষ্টি হয়েছে, সেটাকে অনেকে পছন্দ করতেন না, সেই জন্য আমি প্রথম দিকে ছিলাম। প্রথম মিটিংয়ে কি আপনি ছিলেন? প্রথম মিটিংয়ে না, ওই বড় মিটিংয়ে তো ছিলামই, যেটা সম্মেলন করে, কিন্তু ওই যে মিটিংয়ে তারা গঠন করে দ্বিতীয় মিটিংয়ে আমি ছিলাম। তো যাই হোক, আমারও খেয়াল নাই, তবে এইটুকু আমি জানি যে মানে এই সংগঠন যখন চলতে আরম্ভ করে, এই পরপর চলতে থাকে, এইটা গতিটা আরও বড় হওয়া উচিত। কেননা আমার মতো 2-4 জন যদি সংগঠক থাকতো তাহলে এটা আরও হইতো। তো আমার সেদিকে কোনো আক্ষেপ নেই বা কোনো নেই। আমি যে ওখানে কিছু হইতে পারি নাই বা ওখানে সাংগঠনিক তৎপরতা দিতে পারিনি, তাতে আমি কোনো ক্ষোভ প্রকাশ করি না। বাকি তবে কবিতা পরিষদ তো এটা বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক একটি সংগঠন এবং বঙ্গবন্ধু আদর্শের, মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের একটা শক্তি। এই শক্তিকে কে না সমর্থন করে। আমি সবসময়, যদিও আমি ওখানে অত ভূমিকা রাখতে পারি না, কিন্তু তাতে আমার কোনো নেই। আমি জাতীয় কবিতা পরিষদের মতোই চলবে, এটা চলা উচিত। আর এখন যাদের হাতে নেতৃত্ব আছে তারাও আরও উদার হওয়া উচিত। উদার না হলে
কোনো সংগঠন বড় হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু যেমন উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, তার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম হওয়া উচিত আমাদের। এখন তো তদারকি নেই বললেই চলে, যে কারণে ওই ব্যক্তি উদ্যোগে যতটুকু যে এলাকায় বিভিন্ন জেলায় বা কেন্দ্রে বেঁচে আছে, কিন্তু আগে যেমন ভাবে সব জায়গায় এর একটা তদারকি চলতো কেন্দ্র থেকে, কিন্তু সেটা এখন আর সেই অবস্থা নেই। আমি এইটুকু জানি না, এইটুকু জানি যে তখনকার সময় আমি যখন এদের সাথে জড়িত ছিলাম, তখন কোনো সময় দেখা গেছে এক ব্যক্তিকে তারা আমন্ত্রণ করে নিয়ে আসছে, সমস্ত খরচ তিনি দিয়ে। এরকম যেমন রাগিব আলীর নাম বলছি, তো এরকম সেরকম এখন আছে কিনা জানি না, তবে নেতৃত্ব নিশ্চয়ই জাতীয় কবিতা পরিষদকে প্যাট্রোনাইজ করে বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে। আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে যখন গণ আন্দোলন হয় ইরশাদ সাহেবের আমল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই সময় শেষ মুহূর্তে ইরশাদ সাহেবের শাসন আমলে শেষ মুহূর্তে যে বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, কবি, সংস্কৃতি কর্মীরা যে মুভমেন্ট করে, যে আন্দোলন করে, এই আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল? আমি একেবারে মারাত্মকভাবে আমি জড়িত ছিলাম ওই আন্দোলনে, এবং আমার মনে আছে আমি আহত হওয়ার আগে প্রেস ক্লাব পর্যন্ত আক্রমণ করেছে। আমরা প্রেস ক্লাবের কিভাবে বলছি, প্রেস ক্লাবের ভিতর থেকে আমরা বড় বড় মানে এই টুকরা সুরে মারতাম। তো যাই হোক, মানে আমি তো সেই 90-এর ডিসেম্বরের মানে এর 7 তারিখে 6 তারিখে পদত্যাগ করে, ঘোষণা দেয়, হস্তান্তর করার সম্ভাবনা। আমি হ্যাঁ 6 তারিখে ঘোষণা দেয়, 7 তারিখে সে হস্তান্তর করে। আমি আহত হই 2 কি 3 তারিখে, এবং এটা ওই যে মানে 0 পয়েন্ট আছে না, ওই 0 পয়েন্ট থেকে আমরা মানে মিছিল করে আসছি। হ্যাঁ, ওদিক থেকে মিছিল করে আসতেছি। এই মিছিলে কারা কারা ছিলেন? না, তো খেয়াল নাই, তবে ওই এইটুকু বলতে পারি যে আমরা মিছিল করে আসতেছি, এই অবস্থায় পুলিশ আক্রমণ করে, আর ওর সাথে বিডিআর ছিল। তো এরা আক্রমণ করে পরে, তো আমি আমার এই একটা রাইফেল দিয়ে আমার এই হাতে পুলিশের বাড়ি। আপনি মিছিলের সামনে ছিলেন? হ্যাঁ, সামনে ছিলাম বলেই তো আমাকে এই বাড়ি দিল পরে আমি পরে দেওয়ার পরে আমাকে ধরাধরি করে পাশে নিয়ে যায়, তারপরে একটা গাড়িতে করে মানে হসপিটালে আনবে। এই হসপিটালে যেটায় এই ভাঙ্গার মানে সোহরাওয়ার্দীর পাশে, ওইটা নিয়ে যাবে। তবে আমি খালি এইটুকু বলছি যে আমার বাসা, তোমরা তো হসপিটালে যাবা, আমার বাসা হইল হাতে খুলে, তোমরা এই দিক দিয়ে একটু বুঝিয়ে অন্তত খবরটা বাসায় দিয়ে, তারপরে বাসায় খবর দিয়ে আমাকে এটা এতে আমার ওই তখন এই হাতটা এইভাবে বাড়ি দেওয়ার পরে আমি পড়ে যাই, এবং হাতটা এইভাবে দিকে। তো যাই হোক, হাত তো ভালো হয়ে গেছিলাম। এরপরে আবার আশা খেয়ে এটা খুলে গেছে। এখানে কিন্তু এই যে একটা হাত স্ক্রুটা এইখানে খুলে গেছে, আর এদিকে আটটা। যাই হোক, এরপরে আমি আবার, এটা দিল্লিতে অপারেশন হয়েছিল, আমি চেয়েছিলাম যে এটা আমাকে আবার করাবো। তো উনি বললেন যে আপনার এই পায়ের যে হাতটা আছে, এই পায়ের সেকেন্ড হাতটা কেটে এই মনকারা করে, আর এই পরে বলবো যে আন্দোলনকারী দরকার। আমার এইভাবে আমি তখন তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার বাসায় এসেছিলেন। ওই যে শাহাবুদ্দিন সাহেব বাসায়, উনি আমার বাসা ছিল হাতে খুলে, তখন উনি একদিন আগে বলেন যে উনি আসবেন। আমার ওয়াইফ বলল যে এত ছোটো বাসা, এখানে ওনার সিকিউরিটি বরং তুমি ওনাকে বলো যে আমি আপনার অফিসে। আমি ওনার অফিসে যাই। সৈয়দ মকসুদানি কবি আতাউর রহমান এই রাজশাহী, আর আরও একজন
ফজলুল কাদের কাজী ওই অগ্রণী ব্যক্তি ছিল। এদের নিয়ে আর আমার ওয়াইফ আর আমি আমরা 6-7 দায়িত্ব হিসাবের সাথে কথা বললাম। কথা বলার পরে উনি বললেন যে আপনাকে আমরা বিদেশে পাঠাবো। তো বিদেশে পাঠাবার জন্য মানে কোথায় পাঠাবে? ব্যাংকক পাঠাবে। ব্যাংকক পাঠাবে উনি পরে ব্যাংকক পাঠাতে হলে যে টাকা প্রয়োজন, সেই টাকাটা তখন যিনি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন সেই টাকাটা উনি দিলেন না। না দেওয়ায় 4 লাখ টাকা কারণ আমি যদি ওই 4 লাখ টাকা আমার চিকিৎসা না হয় তাহলে বাকি টাকা তো আবার বাংলাদেশ নিতে হবে। তো এই জন্য আমি বললাম যে তাইলে আমি ব্যাংককে যাবো না, আমি দিল্লি পশ্চিমবাংলায় যাই, তারপরে দেখা যাবে। তো পশ্চিমবাংলা যাওয়ার পরে দিল্লিতেও ভালো এবং সম্পূর্ণ ভালো হয়ে গেছিলাম। এইটা আমি একটা রাস্তায় যে অনেক সময় বড় খাদ থাকে, ওই একটা খাদের পাশে আমি মানে পড়ে গেছি। এখন আপনার সময় কাটে কীভাবে? এখন সময় কাটে আমি কবিতা লিখি, আমি পড়ি, বিভিন্ন বই পড়ি এবং কবিতা লিখি। আমরা কথার শেষ প্রান্তে এসে গেছি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আজকের মুক্তিযোদ্ধারা আজকে মোটামুটি ভালো আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে এক শ্রেণীর লোক মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, তাদের সম্পর্কে আপনার বক্তব্য? আমার ধারণা হইল যে আমি তো কবিতার ভিতরে লিখেছি তাদের সম্পর্কে যে মুক্তিযুদ্ধের বয়সও হয় না এরকম লোক সে এখন দাঁড়িয়ে বলে আমি মুক্তিযুদ্ধ। তো আমি বলছি যে এটা প্রতিহত করা উচিত এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন না তারা, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি কোথায় কোথায় কাজ করেছি আর বহুত লোকজনের তারা জানে। তা আমি মনে করি যে কঠোর হস্তে এটা করা উচিত, প্রতিহত করা উচিত। আর সর্বশেষে আমি একটা কথা বলবো যে সেটা হইল 1000 বছরের বাঙালি মনীষী, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, এই বাঙালি মনীষী বর্তমান পর্যন্ত যারা, যেমন গতকালকে সৈয়দ মকসুদ আলী, আবুল মকসুদ মারা গেছে, তার নামও আমি অলরেডি লিস্টে এনে দিয়েছি। তো এই জন্য আমি বলছি যে 1000 বছরের মনীষী এটা যেমন রাজনীতিক। তারপর বিষয়টা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আপনি এই অবিভক্ত বাংলার শীর্ষস্থানীয় ব্যক্তি, তারপর কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক, এই সমস্ত ব্যক্তিদের ছবি অ্যালবাম আকারে প্রকাশ করতে যাচ্ছে, জীবনী সংগ্রহ করছেন। এটা একটা ভালো কাজ, এর জন্য আপনাকে সাধুবাদ জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। এটা সম্ভব হইলে 10 খণ্ডে বা 20 খণ্ডে ছাপা হবে। আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার লেখালেখির জীবন, সাংস্কৃতিক জীবন, আপনার সেই 50 বছর আগের যে আপনার যে অমিত তেজ, যে তেজের কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, লেখালেখি করতে তখন বিশ্ববিদ্যালয়ে মাতিয়ে রাখতেন, এই যে আপনার যে পদচারণা, এই পদচারণার আজকের স্মৃতি মন্থন করতে যে আপনি অনেক সময় কান্না ভেঙে পড়েছেন, এই জন্য আপনার এই যে ভিতরের জ্বালা, ক্ষোভ এগুলো আছে, এইগুলো আপনার সেই যে আত্মত্যাগে এবং আপনি যে দীর্ঘদিন আপনি যে সাধনা করে গেছেন এবং এই বাংলাদেশকে ভালোবাসেন, এই বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এই সোনার বাংলাকে ভালোবাসেন এবং তার বঙ্গবন্ধুর স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে চান, তারই বহিঃপ্রকাশ। তা না হলে আপনি বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, স্বদেশ, সোনার বাংলা, বঙ্গবন্ধু, একে নিয়ে আপনি এত ভাবতেন না। তো আপনার এই ভাবনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় আমাদের সামনে কথা বলেছেন। আপনি একাধিকে কবি, একাধিকে সংগঠক, একাধিকে মুক্তিযোদ্ধা। আপনার এই যে বিচিত্র এবং বিবিধ আপনার যে ভূমিকা, এই ভূমিকা আপনাকে অনন্য করে রাখবে, অমর করে রাখবে, এই কামনা করি। আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও আমার এরকম সময় এসে
যে আপনি অনেক কথা আমি বলেছি এবং এটা সত্যিকার ইতিহাস এর কিছু ইতিহাস তো যতই দিন যাবে অত ইতিহাস সঠিকভাবে প্রকাশিত হতে থাকে। এই ইতিহাসের সংযোজন যাতে হয় তার আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার ছবি দিচ্ছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বলে আসবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।